এই প্রশ্নে যাজ্ঞবল্ক চুপ করে গেলেন। তারপর উত্তেজিত হয়ে পড়লেন, যা তিনি এতক্ষণ হননি। তিনি বললেন, সাবধান হও হে ঋষি তনয়া, আর প্রশ্ন করো না। এরপর প্রশ্ন করলেই তোমার মস্তক বিচ্ছিন্ন হবে। তুমি বেদের নিয়ম লঙ্ঘন করে প্রশ্ন করছো। কে এই ঋষি তনয়া? তিনি কি এমন প্রশ্ন করলেন যে বেদের নিয়ম লঙ্ঘিত হয়েছে? শুনুন, উপনিষদ থেকে গল্পাকারে তীর্থপতি দত্তের লেখা। গল্পটি যজ্ঞসভায় গার্গী, পাঠে শান্তিনাথ কুণ্ডু। সকল ঋষি সন্তুষ্ট হলেন। এরপর সেই সভা থেকে উঠলেন একজন নারী। এই মহিষী নারী বচক্ন ঋষির কন্যা, নাম গার্গী। সে যুগেও বিদ্যার ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান অধিকার ছিল, তেমন প্রমাণ অনেক আছে। গার্গী প্রশ্ন করলেন, আমরা সকলেই জানি বসুন্ধরা জলে ওতপ্রোত আছে, কিন্তু জল কোথায় ওতপ্রোত আছে? বায়ুতে। বায়ু কিসে ওতপ্রোত থাকে? অন্তরিক্ষ লোকে। অন্তরিক্ষ লোক কোথায় ওতপ্রোত থাকে? গন্ধর্ব লোকে। গন্ধর্ব লোক কোথায় ওতপ্রোত থাকে? আদিত্য লোকে। আদিত্য লোক কোথায় ওতপ্রোত থাকে? চন্দ্রলোকে। চন্দ্রলোক কোথায় ওতপ্রোত থাকে? নক্ষত্রলোকে। নক্ষত্রলোক কোথায় ওতপ্রোত থাকে? দেবলোকে। দেবলোক কোথায় ওতপ্রোত থাকে? ইন্দ্রলোকে। ইন্দ্রলোক কোথায় ওতপ্রোত থাকে? প্রজাপতি লোকে। প্রজাপতি লোক কোথায় ওতপ্রোত থাকে? ব্রহ্মলোকে। ব্রহ্মলোক কোথায় ওতপ্রোত থাকে? এই প্রশ্নে যাজ্ঞবল্ক চুপ করে গেলেন। তারপর উত্তেজিত হয়ে পড়লেন, যা তিনি এতক্ষণ হননি। তিনি বললেন, সাবধান হও হে ঋষি তনয়া, আর প্রশ্ন করো না। এরপর প্রশ্ন করলে তোমার মস্তক বিচ্ছিন্ন হবে। তুমি বেদের নিয়ম লঙ্ঘন করে প্রশ্ন করছো। গার্গীও এবার ভয় পেলেন। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়ে চলে যাচ্ছিলেন। ব্রহ্মের উপরে আর কে আছে? তিনিই তো সকলের সব কিছুর মূল, সর্বময়, সর্বান্তর্যামী। তাই সর্বজ্ঞ ঋষি যাজ্ঞবল্ক গার্গীকে আর এগোতে নিষেধ করলেন। গার্গী বুঝতে পারলেন তিনি এমন বিষয়ে চলে গিয়েছেন যা শাস্ত্রবিধি বহির্ভূত এবং অনিষ্টকর। গার্গীকে নিরস্ত হতে দেখে এবার অরুণ ঋষির পুত্র উদ্দালক উঠে বললেন, শুনুন ঋষিবর, এক সময় মদ্রদেশে কপি গোত্রোদ্ভব পতঞ্জল ঋষির গৃহে অনেক দিন বাস করেছিলাম। একদিন ঋষিপত্নীর উপর এক গন্ধর্ব ভর করে। এই গন্ধর্বের নাম কবন্ধ, আর তার পিতার নাম অথর্বা। সেই গন্ধর্ব পতঞ্জলকে জিজ্ঞেস করলেন, ইহলোক এবং পরলোক এবং সমস্ত জীবন কোন সূত্রে গাঁথা? ইহলোক, পরলোক এবং সকল প্রাণীর অন্তরে অবস্থান করে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেই অন্তর্যামী অর্থাৎ যাকে দেখা যায় না, তিনি কে? এই দুটি প্রশ্নের একটিরও উত্তর আমার এবং পতঞ্জলের জানা ছিল না। আমরা নিরুত্তর থাকায় তিনি পুনরায় বললেন, সেই অন্তর্যামীকে যিনি জানেন, তিনিই ব্রহ্মবিদ, তিনিই সব। আমি সেই অন্তর্যামীর কথা জানতে চাই। যদি বলতে না পারেন, তবে ওই ধেনু অপহরণের শাস্তি হিসাবে আপনার মস্তক দেহচ্যুত হবে, এই শাপ দিচ্ছি। যাজ্ঞবল্ক দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, আমি সেই অন্তর্যামীকে জানি।
উদ্দালক বলে উঠলেন, বেশ তো, কেমন জানেন সেটা এই সভার মধ্যে ব্যক্ত করুন। যাজ্ঞবল্ক্য ব্যাখ্যা করে বললেন, যিনি পৃথিবীর অভ্যন্তরে আছেন, পৃথিবী যাকে জানে না, অথচ পৃথিবী যার শরীর, যিনি এই পৃথিবীকে সর্বদা নিয়ন্ত্রণ করেন, সেই অন্তর্যামী। এরপর জল, অগ্নি, অন্তরিক্ষ, বায়ু, দুর্লোক, আদিত্য, দিক, চন্দ্র, তারকা সকলের কথা বললেন। এরপর যাজ্ঞবল্ক্য ইন্দ্রিয় সকল বর্ণনা করে বললেন, একে দেখা যায় না, কিন্তু ইনি সব কিছু দেখেন। গার্গী পরাজয় বরণ করে নিয়ে বসে বসে অনেক ভাবার পর আবার সভায় উঠে দাঁড়িয়ে সকলের অনুমতি প্রার্থনা করে বললেন, আমি এই সভার অনুমতি নিয়ে আর দুটি মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করব। এই দুটি প্রশ্নের যদি সঠিক উত্তর ঋষিবর দিতে পারেন, তবে আমি স্বীকার করব এই সভায় এমন কেউ নেই যিনি এই ব্রহ্মিষ্ঠকে পরাজিত করতে পারবেন। ব্রাহ্মণগণ তখন এক সুরে বললেন, তোমায় অনুমতি দিচ্ছে এই সভা, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। শ্রেষ্ঠত্বের দাবি যিনি করবেন তাকে অবশ্যই শ্রেষ্ঠ হতে হবে। ধন্য এই মহীয়সী নারী, ইতিপূর্বে অনেকেই পরাজিত হয়েছে এবং সকলেই মুখ নিচু করে বসে আছে, কিন্তু এই শক্তিময়ী নারী একবার পরাজিত হয়েও পুনরায় এই সভার প্রতিনিধি রূপে পুনরায় যাজ্ঞবল্ক্যের কাছে এগিয়ে এলেন। বললেন, যা দুর্লোকেরও ঊর্ধ্বে, অথচ এই পৃথিবী লোকের নিচে যা বর্তমান, তা কিসে ওতপ্রোত আছে? যাজ্ঞবল্ক্য অতি ধীর ভাবে, অতি সরল ভাবে এর উত্তরে বললেন, দুর্লোকের ঊর্ধ্বে, ভূলোকেরও নিচে যা দেবা পৃথিবী, এই দুর্লোক ও ভূলোকের মধ্যে যা অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান রূপে যা বিদ্যমান, তা আকাশে ওতপ্রোত আছে। এই প্রশ্নের সহজ সরল উত্তর পেয়ে গার্গী বিস্মিত হলেন। তিনি ভাবতে পারেননি এই প্রশ্নের উত্তর যাজ্ঞবল্ক্য এত সহজে দিতে পারবেন। গার্গী বললেন, হে তপস্বী, আপনার কাছ থেকে আমার প্রথম প্রশ্নের যে উত্তর পেলাম তাতে আমি সন্তুষ্ট। এবার আমার দ্বিতীয় আর একটি মাত্র প্রশ্ন আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই আকাশ কিসে ওতপ্রোত আছে? আকাশ তত্ত্বের মূল তত্ত্ব সৃষ্টিরও মূল তত্ত্ব, তাই ব্রহ্ম বা আত্মতত্ত্ব সেখানেই সবকিছুর শেষ, এরপর আর কিছু নেই। এ যে অনাদি, অনন্ত, অনির্বচনীয়, পরম দুর্গেয় রহস্য। এই প্রশ্নের উত্তরে জানাই, ব্রাহ্মণগণ বলেন, স্থূলও নন, সূক্ষ্মও নন, তিনি হ্রস্বও নন, দীর্ঘও নন, তিনি বায়ুও নন, আকাশও নন, তিনি রসও নন, গন্ধও নন, চক্ষুও নন, শ্রোত্রও নন, মনও নন, প্রাণও নন। তিনি সব শূন্য, এক ও অদ্বিতীয়। এর প্রশাসনে সূর্য ও চন্দ্রও নিয়মিতভাবে চালিত, এর ব্যতিক্রম হবার কোনো উপায় নেই। দিন রাত, ঋতু পরিবর্তন সবকিছুই ঠিকভাবে হচ্ছে। এই পুরুষকে না জেনে যিনি হোম যজ্ঞ করে কর্মফল আশা করেন, তা দীর্ঘকাল ব্যাপী হলেও তাতে কোনো ফল লাভ হয় না। এই অক্ষর পুরুষকে চোখে দেখা যায় না, কিন্তু তিনি সকলকে দেখেন। কেউ তার কথা শুনতে পায় না, কিন্তু তিনি সব শোনেন। সকল প্রশ্নের উত্তর পেয়ে গার্গী স্তম্ভিত।
তিনি সভায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, পূজনীয় ব্রাহ্মণগণ, এ কথা আজ আমি নত মস্তকে স্বীকার করছি যে যাজ্ঞবল্ক্যই ব্রহ্মিষ্ঠ। আমি মনে করি না এখানে এমন কেউ উপস্থিত আছেন যিনি এই ঋষি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পুরুষ। যাজ্ঞবল্ক্যকে স্বীকার করে নিলে গার্গীকেও স্বীকার করে নিতে হয়, কারণ এটা প্রমাণ হয়ে গিয়েছে যে যাজ্ঞবল্ক্যের পরেই গার্গীর স্থান। কিন্তু এটা মেনে নিতে চাইলেন না অনেকেই। এই পরিস্থিতিতে উঠে দাঁড়ালেন সকল ঋষির পুত্র বিদগ্ধ। তিনি সাকল্য নামেও পরিচিত। যাজ্ঞবল্ক্যকে ব্রহ্মিষ্ঠ বলে স্বীকার করে নেওয়া হচ্ছে দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তর্কযুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু সে আর কতক্ষণ? অল্প সময়ের মধ্যে তিনি নিষ্প্রভ হয়ে গেলেন। রাজা জনক এক পাশে বসে সবই দেখলেন এবং শুনলেন। তাঁর কৌশলের ফলেই ভারত তপবনের শ্রেষ্ঠ ব্রহ্মবিদগণ তপস্যায় লব্ধ সমস্ত জ্ঞান বিজ্ঞানের আলোচনা করায় রাজা জনকের ব্রহ্মজ্ঞান লাভ হলো। এখানেই শেষ হলো যজ্ঞ সভায় গার্গী গল্পটি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।